টিজিবি মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। সার্ভিস চার্জ যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বাসা ভাড়া বাড়ানোই যেন নিয়ম। ঢাকা চট্টগ্রামে ভাড়াটিয়ারা জিম্মি, আইন তোয়াক্কা করছেন না বাড়িওয়ালারা, নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ। বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাতেও রাজপথে তিতুমির শিক্ষার্থীরা, ব্যর্থ হয়ে ফিরলেন যুগ্ম সচিব। দুপুর নাগাদ ঘোষণা না এলে গুলশান মহাখালী সড়ক ব্লকেটের ঘোষণা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ঢল, ফরজের পর থেকে চলছে বয়ান, কানায় কানায় পূর্ণ জঙ্গির তুরাক্তির, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এলডিসি থেকে বের হলেই তৈরি হবে পেন্টেন কেনার বাধ্যবাধকতা, বাড়তে পারে ওষুধের উৎপাদন খরচ, আগাম প্রস্তুতির আহ্বান উৎপাদকদের, একমত নয় গবেষণা প্রতিষ্ঠান। এবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী বিদেশি শিক্ষার্থীদের তাড়াতে মরিয়া ট্রাম্প, নির্বাহী আদেশে সই, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। রাজধানীতে প্রতি বছর কোনো কারণ ছাড়াই বাড়ি ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আইনি বাধ্যবাধকতার তোয়াক্কা না করে নিজ নিয়মে ভাড়া বাড়িয়ে চলছেন বাড়িওয়ালারা। লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভাড়াটিয়ারা। অন্যদিকে নগরবিদ ও আবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই খাত থেকে রাজস্ব আদায় করা গেলে লাভবান হবে সরকার। মেহেদি হাসানের রিপোর্ট। অতিরিক্ত জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী ঢাকা। বিভিন্ন পরিসংখ্যান বলছে ৩০৬ বর্গ কিলোমিটারের এই শহরের বর্তমান জনসংখ্যা ২ কোটিরও বেশি। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাসা ভাড়া। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বছর বছর বর্ধিত বাড়ি ভাড়ায় নাভিশ্বাস উঠেছে কর্মজীবীদের। ৭ বছর যাবৎ চম্পাপালের বসবাস ধানমন্ডিতে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খুঁজতে বেরিয়েছেন বাসা। কথা প্রসঙ্গে তিনি জানান, পছন্দের বাসায় উঠতে গুনতে হবে বাজেটের দ্বিগুণ ভাড়া। ১২০০ স্কোয়ার ফিট বলেই আমি ৪০,০০০ টাকা ভাড়া বাড়াবো, প্লাস তার সাথে সার্ভিস চার্জ, যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায় সার্ভিস চার্জ ৮,০০০ টাকা চাচ্ছে। আমার রেন্টের থেকে অনেকটা বেড়ে যাচ্ছে। এলাকা ভেদে যেখানে অনেক সচ্ছল মানুষও হিমশিম খাচ্ছে বাড়তি ভাড়ার কাছে, সেখানে মধ্য ও স্বল্প আয়ের মানুষের কাছে এটা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দিনমজুর রিক্সা চালাইয়া ডেলি ৪০০-৫০০ টাকা কামাইয়া আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার পরিবার চালাই না, খুবই আমার হিমশিম খাইতে হয়। এবার ২,০০০ টাকা আরও বাড়ছে। বাসা খুঁজতেছি একটু সাইডে, যেন বাসা ভাড়া একটু কম হইলে, আসলে ভাই বুঝেন না, ঢাকার বাসায় অনেক খরচ এমনিই হয়ে যায়। ক্যালেন্ডারে পাতা ঘুরে জানুয়ারি এলেই যেমন বেড়ে যায় বাসা ভাড়া, তেমনি সরকারি অর্থে মেট্রো রেল নির্মিত হলেও বাড়ির মালিকের যেন পোয়াবারো। যে কারণে এই মিরপুর অঞ্চলে মেট্রো রেল চালুর পর থেকেই হু হু করে বেড়েছে বাসা ভাড়া। বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদের তথ্য বলছে, গেল ১০ বছরে রাজধানীতে ভাড়া বেড়েছে ৫ গুণ। ভাড়াটিয়াদের পক্ষে কথা বলা এই সংগঠন বাড়তি ভাড়ার যৌক্তিকতা চ্যালেঞ্জ করে একাধিক সরকারি দপ্তরের দ্বারস্থ হলেও আসেনি কোনো সমাধান। বারবার আমরা যাচ্ছি, কিন্তু আমাদের কোনো কথা কর্ণপাতও করছে না বাড়িওয়ালারা। সরকার তো কোনো কথাই বলতেছে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যারাই বলেন, তারা কেউ কোনো কথা বলতে রাজি নয়। কারণ এর মালিকানা আসে হচ্ছে তারাই। বাসা ভাড়ার জন্য মোট আয়ের ৩০% নির্ধারিত থাকলেও এলাকা ভেদে তা দ্বিগুণ হয়। নিরাপদ আবাসন নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করে স্থপতি ও নগরবিদরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে আইন প্রয়োগের ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। সরকার যদি কোনো একটা সংস্থা তৈরি করে, ভাড়াটিয়া যদি সেখানে যদি আমরা ভাড়াটা জমা দিই, সেটা একটা পার্সেন্টেজ সরকার কিন্তু পুরো প্রক্রিয়া থেকে নিতে পারে। বিশ্বের অনেক দেশে এভাবেই জিনিসটা চালু হয়। কারণটা যে সব যদি সরাসরি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে সংযোগ থাকে, তাহলে কিন্তু যত ধরনের আইনই করেন সে আইন দিয়ে তাদেরকে বাধা যাবে না। ভাড়া নিয়ন্ত্রণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে ১৯৯১ সালে। প্রায় ৩ যুগ পেরোলেও গঠিত হয়নি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা, নজরদারির জন্যও নেই কোনো মনিটরিং সেল। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামের বাসা ভাড়া, সঙ্গে সার্ভিস চার্জ, অ্যাডভান্স প্রথাও ভাড়াটিয়াদের জন্য হয়ে উঠছে গলার কাটা। গৃহকর পরিশোধ, মজুরি বৃদ্ধি, দারোয়ানদের বেতন সহ নানা কারণে বাড়তি ভাড়া নেওয়ার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা বাড়ির মালিকদের। প্রতি বছর ভাড়াটিয়াদের জিম্মি করে ১৫ থেকে ২০% হারে বাসা ভাড়া বাড়ছে বলে জানিয়েছে ক্যাব। পার্থ প্রতিমের বিশ্বাসের রিপোর্ট।
চট্টগ্রামে 70 থেকে 80 লাখ মানুষের বসবাস। নগরে বসবাসরতদের মধ্যে 70 থেকে 80% ভাড়াটিয়া। বছরের শুরু থেকে শুরু হয় নগর জুড়ে বাসা বদলের হিড়িক। বেশি ভাড়া দিতে না পারায় সীমিত আয়ের মানুষের চাহিদা থাকে কিছুটা কম ভাড়ার বাসায়। নতুন বছর আসতেই বাসা ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আবার বাড়িওয়ালার স্বঘোষিত সার্ভিস চার্জের নামেও ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে। সেই সঙ্গে নতুন বাসায় উঠতে গেলে অ্যাডভান্সের নামে কয়েক মাসের বাড়ি ভাড়া একসঙ্গে দেওয়ার অলিখিত নিয়মও রয়েছে। মূলত নগরীর জামাল খান, হ্যামশেন লেন, আন্দরকিল্লা, পাথরঘাটা, এনায়েত বাজার, লালখান বাজার, নাসিরাবাদ, আগ্রাবাদ, বারিক বিল্ডিং সহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়তি বাড়ি ভাড়ার মূর্তিমান আতঙ্ক হয়ে আবির্ভূত হয়েছে ভাড়াটিয়াদের কাছে। বেসরকারি চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। যে হারে জমিদাররা ঘর ভাড়া বাড়াচ্ছে, সে হারে আমাদের চট্টগ্রাম শহরে থাকায় খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মিনিমাম 2 মাসের অ্যাডভান্স দিতে হয় যে কোনোভাবে, ওনারা না হয় ভাড়া দিতে চায় না। গৃহকর পরিশোধ করা, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, দারোয়ানের বেতন, বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর কারণে কিছুটা বাড়তি ঘর ভাড়া নিতে হচ্ছে বলে যুক্তি বাড়ির মালিকদের। মিউনিসিপ্যালিটির থেকে শুরু করে ইলেকট্রিক, বিদ্যুৎ, পানি, তারপরে গ্যাসের দাম সব কিছু বেড়ে গেছে। দারোয়ানের বেতনও বেড়ে গেছে। দারোয়ান আগে আমরা 7-8 হাজার টাকা দিয়ে নিতাম, এখন 15-20 হাজার টাকা লাগে। এই জন্য সামথিং একটু বাড়াতে হয়। নানা অজুহাতে ভাড়াটিয়াকে জিম্মি করে প্রতি বছর 15 থেকে 20% হারে ঘর ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সেই সঙ্গে কোনো কর্তৃপক্ষ না থাকায় পাওয়া যায় না আইনি প্রতিকারও। এক একটা সময় এক এক ধরনের অজুহাত নিয়ে এসে তারা ভাড়াটা বাড়ান, কিন্তু ভাড়া অনুযায়ী তার যে প্রাপ্য সুবিধা ভাড়াটিয়াকে দিবেন সেই বিষয়গুলো নেই। তো এই জন্য আমরা বলছি যে ভাড়াটিয়ারা মানে খুবই অসুবিধাগ্রস্ত অবস্থায় আছে এবং অনেকটা বাড়ির মালিকের কাছে জিম্মি হয়ে তাকে থাকতে হচ্ছে। চট্টগ্রামে 25 থেকে 30 বছরে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 450 থেকে 500%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরজের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার কার্যক্রম। ভোরে উর্দুতে বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাংলায় তর্জমা করেন মাওলানা নুরুল হক রহমান। সকাল 10টা থেকে শুরু হবে তালিমি বয়ান। এছাড়া জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। আজ বাদ ফরজ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মুসল্লিদের উপস্থিতির কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পরই শুরু হয়ে যায়। 41 জেলা ও ঢাকার একাংশ নিয়ে শুরু হয়েছে প্রথম পর্বের প্রথম ধাপে। এবার 72টি দেশ থেকে প্রায় 2000-এরও বেশি বিদেশি অতিথি এসেছে ইজতেমা ময়দানে। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সেটি বাড়িয়েছে, যদিও এই সব কিছু উপেক্ষা করে এখানকার যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন তারা বয়ান শুনছেন, দিনই যে আলোচনা সেটি শুনছেন। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা জিয়াউল হক সাহেব তিনি উর্দুতে বয়ান শুরু করেছেন এবং সেটি বাংলায় তর্জমা করছেন মাওলানা নুরুর রহমান, এবং সেটি চলবে আরও বেশ কিছুক্ষণ। এরপরে নাস্তার বিরতি হবে। নাস্তার বিরতির পরে বিভিন্ন ধরনের যে আলোচনা, ছোট ছোট আলোচনা, সেটি আসলে চলবে। কিছুক্ষণ আগেও আমরা বলেছিলাম যে এই যে আলোচনা, অর্থাৎ বিভিন্ন শ্রেণী ভেদে যে আলোচনা সেটি চলবে। বিশেষ করে যারা তালিবুল এলম রয়েছেন, ছাত্র রয়েছেন, সেই ছাত্রদের জন্য এক ধরনের বয়ান রয়েছে। যারা পেশা সেই পেশাজীবীদের জন্য এক ধরনের যে দিনী শিক্ষা বা দিনী আলোচনা সেটি তো রয়েছেই। অর্থাৎ যার যার জীবনোচারণ, যার যার জীবন পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী তাদের যেই সমাজ, তাদের যেই তারা যে সমস্ত মানুষের সাথে মেলামেশা করেন, তারা যে সমস্ত মানুষের সাথে ওঠা বসা করেন, সেই ধরনের সেইভাবেই, সেই পদ্ধতিতেই, সেই কৌশল অবলম্বন করেই কিন্তু যে দিনের যে পরামর্শ, সেই দিনের আলোচনা কিন্তু দেয়া হবে। এরপরেই জুমার নামাজ আদায় করবেন এখানকার যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন। এবং বলা হয়ে থাকে যে প্রতি বছর ইজতেমাতে জুমার নামাজে
লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এবং সবচেয়ে বড় জামাত হয়ে থাকে এখানে, এবং বলা হয়ে থাকে যে এই জামাত আসলে কেউ কিন্তু মিস করতে চান না, কেউ এটি আসলে অংশগ্রহণ না করে আসলে থাকতে পারেন না, কারণ বড় জামাতে অংশগ্রহণ করা একটি অত্যন্ত সওয়াবের কাজ বলে এখানকার যারা মানুষ রয়েছেন তারা মনে করেন। এবং এই জুমার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এবং আমরা দেখে থাকি যে মূল যে ময়দান রয়েছে 160 একরের টঙ্গীর ইজতেমা মাঠ, আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে, আশপাশে যে সড়ক রয়েছে, অলিগলি রয়েছে, সমস্ত অলিগলি সড়কে, প্রধান সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জুমার নামাজে মানুষ যে অংশগ্রহণ সেটি আসলে বেড়ে যায়। এবং আশপাশে যারা রয়েছেন ঢাকা এবং ঢাকার আশপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে সবাই জুমার নামাজে তারা এখানে চলে আসেন। সঙ্গত কারণেই এই জুমার নামাজে মানুষের যে সমাগম সেটি আসলে প্রতি বছরই কিন্তু বেড়ে থাকে। আমরা দেখেছি যে দিনের আলো ফোটার সাথে সাথেই ভোরের সূর্য কিন্তু এখনও উঁকি দেয়নি, যদিও আলো পরিষ্কার হয়েছে, আবহাওয়া পরিষ্কার হয়েছে, তারপরে কিন্তু যেই সূর্যের আলো সেটি কিন্তু আসলে এখনও দেখা যায়নি। তবে এখানে যে শীতের যে তীব্রতা সেটি বলা যায় যে খুব স্বাভাবিক পর্যায়ে আছে, খুব কনকনে তীব্র শীত যেমনটি নেই, আবার একেবারে শীত নেই এটি বলার কোনো সুযোগ নেই। তবে এই যে আবহাওয়া বেশ বলা যায় যে সূর্য দেখা না দিলেও বেশ শীতের একটি কনকনে আবহাওয়া এখানে বিরাজ করছে এবং এর মাঝে কিন্তু যারা কিন্তু এখানে অংশগ্রহণকারী রয়েছেন তারা বেশ বলা যায় যে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন এবং স্বাচ্ছন্দ্যেই এখানকার যে বয়ান সেই বয়ান শুনছেন। সঙ্গত কারণে এই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এই ইজতেমাকে ঘিরে এবং এই ইজতেমাকে কেন্দ্র করে নিরাপত্তার যে বিষয়টি সেটি প্রশ্ন হয়ে ওঠে এবং সঙ্গত কারণেই এই নিরাপত্তার যেই ব্যাপারটি সেটি খুব গুরুত্বের সাথে সরকার এবং আশপাশে যে সমস্ত প্রশাসন রয়েছে, বিশেষ করে রয়েছেন, পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা গত কয়েকদিন ধরেই দেখেছি তারা ব্যস্ত সময় পার করেছেন। পুলিশ প্রধান এখানে ঘুরে গেছেন, র্যাব প্রধান এখানে ঘুরে গেছেন, অন্যান্য বাহিনীর যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারাও। পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু নজরদারি করা হচ্ছে। মোট কথা এখানে কোনো ধরনের নিরাপত্তা যে ঝুঁকি সেটি তৈরি হয় এমনটি কিন্তু আসলে কেউই চান না, কারো কাঙ্ক্ষিত বিষয় নয়। সেই জন্য কিন্তু নিরাপত্তার যেই ব্যবস্থা সেটি কিন্তু বলা যায় যে নিখুঁতভাবে করা হয়েছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমরা দেখেছি যে এখন এক দল কিন্তু যারা বয়ান শুনছেন, পাশাপাশি আর এক দল কিন্তু সকালের নাস্তার যে আয়োজন সে আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন। এভাবেই কিন্তু ভাগ করে কাজ করছেন এবং এক দল এক ভাগে কাজ করছেন, আর এক দল কিন্তু বয়ান শুনছেন। এভাবেই বলা যায় যে সবাই পালাক্রমে যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বে তারা নিয়োজিত রয়েছেন এবং ইজতেমার যে কার্যক্রম সেটি ত্বরান্বিত হচ্ছে সময় যত গড়ছে। তো এখন বেশ সকাল, শীত সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা ময়দানে। উন্নয়নশীল দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পর পেন্টেন কেনার বাধ্যবাধকতায় বাড়তে পারে ওষুধের উৎপাদন খরচ, যার প্রভাব পড়বে স্বাস্থ্য ব্যয়। যদিও একমত নয় গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড, তবে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান ওষুধ উৎপাদনকারীদের। আর সাধারণ মানুষের চাওয়া নাগালের মধ্যেই যেন থাকে জীবন রক্ষাকারী এই উৎপাদনের ওষুধের দাম। MS আরেফিনের রিপোর্ট। বার্ধক্যজনিত ব্যথার চিকিৎসা নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছেন 56 বছর বয়সী আব্দুল মান্নান। জানান মুদি দোকান চালিয়ে 5 সদস্যের সংসার সামলে স্বামী স্ত্রীর দরকারি ওষুধ কিনতে মাসে গুনতে হয় 7 থেকে 8 হাজার টাকা। তাই ওষুধের দাম বাড়া নিয়ে থাকেন শঙ্কায়। গরিব মানুষের তো রোগ বেশি হয়, কারণ তারা নিয়মিত খাইতে পারে না, নিয়মিত চলতে পারে না, এই জন্য হাঁটু কোমরের বল ফানা সমস্যা সৃষ্টি। তাহলে এটা সরকারের বলেন যে এটার ওষুধের নিম্ন যেন আসে। পরিসংখ্যান ব্যুরো বলছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয় 73 ভাগই যায় নিজের পকেট থেকে, যদিও উন্নত বিশ্বে এই ব্যয় মাত্র 17 ভাগ, বাকিটা বহন করে সরকার। স্বল্পোন্নত দেশ হওয়ায় নেই মেধাস্বত্ব আইনের বাধ্যবাধকতা, ফলে ওষুধ তৈরির ফর্মুলা কিনতে হয় না বাংলাদেশকে। এতে কিছুটা বাঁচে উৎপাদন খরচ। অ্যারাউন্ড 25% মেডিসিন প্যাটেন্ট প্রোটেক্টেড এবং এগুলি একটু কস্টলি মেডিসিন। তো সেই প্যাটেন্টেড মেডিসিনটা বাংলাদেশ যেহেতু এলডিসি উইদাউট লাইসেন্স উৎপাদন করতে পারে। আফটার গ্রাজুয়েশন যেটা হবে যে তারা লাইসেন্স ছাড়া আর সেটা উৎপাদন করতে পারবে না। 2026 সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে এই সুবিধা থাকবে না, তখন পেটেন্ট কিনতে গুনতে হবে বাড়তি টাকা, যার প্রভাবে বাড়তে পারে ওষুধের দাম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সরকারি নীতি সহায়তা প্রদানের মাধ্যমে যাতে প্যাটেন্ট প্রোডাক্টগুলো আমরা দ্রুততম সময়ে আমরা এখানে রেজিস্ট্রেশন নিতে পারি, তাহলে আমরা এই
পণ্যের উৎপাদন কলাকৌশল আমরা শিখে যাব। অবশ্য গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বলছে পেটেন্ট কিনতে হয় এমন ওষুধের সংখ্যা অনেক কম, তাই সার্বিকভাবে দাম বাড়ার শঙ্কা নেই। যদি এমন হয় পেটেন্ট আছে বিদেশে, যে ওষুধগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে পারছি না, তার মানে সেই ওষুধগুলো আমরা এখন আমদানি করছি আর এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমরা আমদানি করব, কাজে সেখানে কোনো তফাৎটা হবে না। এইটা তখনই হতে পারে যদি আমার সক্ষমতা থাকে বাংলাদেশে এটা তৈরি করতে, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে বলে আমি করতে পারছি না, সেই ক্ষেত্রে আমার সমস্যা হবে। আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেল বছর মেধাস্বত্ব আইন থেকে 2032 সাল পর্যন্ত অব্যাহতির আবেদন করলেও তাতে সাড়া পায়নি বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের কালকিনিতে 2.5 কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরেও চালু হয়নি। ঢাকা বরিশাল মহাসড়কেই পরিবহনের যাত্রী ওঠানামা করায় ঝুঁকি বাড়ছে। এতে ক্ষুব্ধ যাত্রী চালক ও এলাকাবাসী। প্রশাসন বলছে সব জটিলতা কাটিয়ে শীঘ্রই পৌর বাস টার্মিনালটি চালু করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জমিতে পৌর বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবী ও বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। বাস টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে, ঠিক আছে। যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে। এই টার্মিনালটি কয়েক কোটি টাকা নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। তাই এই জনগণ চাচ্ছে যে অতি দ্রুত এই টার্মিনালটি চালু হোক। ঢাকা বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে 3 চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হওয়ায় মহাসড়কে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এই টার্মিনালটা চালু হইতো তো আমাদের গাড়ি রাস্তার উপর পার্কিং করা লাগতো না। রাস্তার পাশে গাড়ি রাখলে জামজট হয়ে যায় বা অটো রাখে, আমাদের বিশাল সমস্যা দাঁড়ায়। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের সুবিধার্থে ভুরঘাটায় পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরে হয়নি উদ্বোধন। ফলে কোনো সুবিধাই পাচ্ছেন না যাত্রী চালক ও এলাকাবাসী। পৌর বাস টার্মিনালটি দ্রুত চালুর উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। আমাদের যে পৌরসভার যে বার্ষিক যে এডিপি রয়েছে সেখান থেকে একটি বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সেখানে কাউন্টারগুলো তৈরি করে দিব এবং তৈরি করার পরে হয়তো আগামী 2-2.5 মাসের মধ্যে আমাদের বাস মালিক সমিতি সমস্ত বাসের কাউন্টারগুলো সেখানে চলে যাবে এবং বরিশাল ঢাকা মহাসড়কে যে হাইওয়েটা আছে সেখানে বাসরা আর কাউন্টার ওঠানামা করবে না বলে এতটুকু আমার পৌর প্রশাসক আমাকে জানিয়েছে এবং আমরা এটা করবো ইনশাল্লাহ। তৎকালীন মেয়র এনায়েত হোসেন হাওলাদার দায়িত্বে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ 19টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত সড়কটি এখন খানাকন্দে ভরা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই উত্তরবঙ্গের যানবাহনের চাপ বেড়েছে এই সড়কে, কিন্তু বেহাল সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। সড়কটিতে 4 লেনে প্রশস্ত করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে জমি অধিগ্রহণের কাজ চলছে। চলাচলের পথটি যেন মরণ ফাঁদ, হেলে ধুলে চলছে ছোট বড় যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা। এমন বেহাল দশা ফরিদপুর জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙা ইন্টারচেঞ্জ সড়ক পর্যন্ত। পদ্মা সেতুর কারণে যান চলাচল দ্বিগুণ হলেও রাস্তা প্রশস্তকরণ বা উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে পরিবহন। এতে প্রায় সময় সড়ক জুড়ে সৃষ্টি হয় যানজট, ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের। অনেক দুর্ঘটনা ঘটতেছে এবং অ্যাক্সিডেন্ট হইতেছে, এতে মনে করেন সড়ক বিভাগ কোনো খেয়ালই করতেছে না। গর্ত হয়ে গেছে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। এই দূরত্ব রাস্তাটা সারলে আমাকেও সুবিধা হয়। এই রাস্তা দিয়ে গেলে গাড়ির সবকিছু ভেঙে চুরে যায়, রাস্তা খারাপ, পদা করে না, টিপ মারতে পারি না। রাস্তা গাড়ির চাক্কার ক্ষতি হয়, পাতি ভেঙে যায়, গ্লাস ভাঙে, যাত্রীরা ব্যথা পায়। মেরামত করে চলে যায়, আবার 2 দিন পর যে যা তাই হয়ে যায়। হাইওয়ে পুলিশ বলছে খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবশ্য মহাসড়কটি 4 লেনে প্রশস্ত করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায় জমি অধিগ্রহণের কাজ চলছে। অর্থ বছরে
দুইটি পিএমপির মেজর এর মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়েছে। তার মাধ্যমে আশা করছি যে রিপেয়ার কার্যক্রমের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হলে আমরা সড়কটি অপেক্ষাকৃত ভালো অবস্থায় নিয়ে আসতে পারব। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত 32 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। সময় সংবাদ, ফরিদপুর। রাজবাড়ীর প্রধান ডাকঘরের মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ শেষ করার দাবি করলেও কর্তৃপক্ষ বলছে এখনো প্রকল্পের কাজ বুঝে পায়নি তারা। আশিকুর রহমানের রিপোর্ট। ময়লা আবর্জনা ছড়িয়ে আছে মসজিদের ভেতরে, বারান্দায় জমে আছে গাছের পাতা। রাজবাড়ী প্রধান ডাকঘরের পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2024 সালের মে মাসে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ বিল্ডার্স। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ না করেই বিল তুলে নিয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে তাদের। আগের যে পুরাতন মসজিদে ছিল ওই মালামাল দিয়েই এই মসজিদের পুনরায় কাজ করছে। নতুন শুধু সিলিং ছাড়া তেমন কিছু লাগাইছে কিনা আর আমার জানা নাই। দীর্ঘদিন ধরে অবহেলিত, এখানে নামাজ কালাম পড়ার জন্য অনেকেই আগ্রহী, কিন্তু এখানে নামাজ কালাম পড়তে পারতেছে না, কারণ এই মসজিদটা এখনো হস্তান্তর করে নেই। এখন মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না, অথচ এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে অনেক মুসল্লি অন্য জায়গায় নামাজ পড়তে যায়। খুব কষ্ট হইতেছে মুসল্লিদের। এই মসজিদটা খুব তাড়াতাড়ি যাতে কমপ্লিট করে জনগণের জন্য নামাজ পড়ার একটা সুযোগ করে দেয়, এটা আমি আশা করি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নিয়ম মেনে কাজ শেষ করে ডাকঘর কর্তৃপক্ষকে মসজিদ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ডাকঘর কর্তৃপক্ষ বলছে মসজিদ বুঝে পাননি তারা। 600 স্কয়ার ফিট করার কথা ছিল, আমি 1000 স্কয়ার ফিট এই ওয়াল টিন শেড নির্মাণ করে দেই। ওই মসজিদটা, পুরোনো মসজিদটা ভেঙে এখানে সরায় আনার কথা ছিল। আমি নিয়ম মেনে এই কাজটুকু শেষ করে দিয়ে আমি চাবি দিয়ে দিছি। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই এবং ঠিকাদার আনুষ্ঠানিকভাবে আমার কাছে কোনো কিছু বোঝা যায় না। যদি ঠিকাদার বলে থাকে এগুলো মিথ্যা। মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয় 9,95,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। টেন্ডার হলেও 5 মাসেও শুরু হয়নি নির্মাণ কাজ। ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ছেলে পলিথিনের ছাউনির ভেতরে চলছে পাঠদান। চরম বিপাকে গোপালগঞ্জের হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। তবে আগামী মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে ভবনের নির্মাণ কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। ত্রিপলের নিচে পলিথিনের ছাউনি, এরই মধ্যে ক্লাস চলছে শিশুদের। 2024 সালের সেপ্টেম্বরে পরিত্যক্ত ঘোষণা করা হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি। বিকল্প ভবন না থাকায় মাঠেই 20 ফুট দৈর্ঘ্য আর 10 ফুট প্রস্থের পলিথিনে মোড়া জায়গায় চলছে পাঠদান কার্যক্রম। গত বর্ষা মৌসুমে বৃষ্টিতে শিক্ষার্থীদের আশ্রয় নিতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে, আর চলতি মৌসুমে শীত উপেক্ষা করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে কোমলমতিরা। বাতাস আসে, আমাদের খুব শীত লাগে। অল্প জায়গার ভিতর 3টি ক্লাস, এ কারণে ওই পাশে থেকে পড়লে পারে এদিকে বেশি শোনা যায় না। বৃষ্টি হলে আমাদের ওই দিকে একটা ক্লাস আছে, ওই জায়গা থাকতে হয়, তবুও ওই জায়গা সমস্যা হয়। স্কুলের পাশে একটা রাস্তা আছে, গাড়ি চললে শব্দতে কিছুই শোনা যায় না, এজন্য আমাদের খুব সমস্যা হয়। পুরাতন ভবনটির পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে আছে দেওয়ালের রড। 2024 সালের আগস্ট থেকে নতুন ভবন নির্মাণ শুরুর কথা থাকলেও এখনো তা হয়নি। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বাচ্চারা ঢুকতে ভয় পায়, আমাদেরও স্কুলে পাঠাতে খুব কষ্ট হচ্ছে। এইভাবে বাচ্চাদের পড়ালেখা সঠিক হচ্ছে না, শিশুদের সঠিকভাবে পাঠদান দেওয়া যাচ্ছে না, চক ডাস্টার ব্যবহার করা যাচ্ছে না, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যাচ্ছে না। আমরা যত চেষ্টাই করি ওদের শিখন ঘাটতি থেকেই যায়। নতুন ভবন নির্মাণে জমি নিয়ে জটিলতার কথা জানায় এলজিইডি। তবে আগামী মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে ভবন নির্মাণের কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের। জমি সংক্রান্ত জটিলতার জন্য কাজটি শুরু করতে বিলম্ব হচ্ছে। তো আমরা আশা করছি অচিরেই যে সমস্যাটা হচ্ছে বাচ্চাদের ক্লাসের জন্য আমরা একটা মেকশিফট করে দিব, বাচ্চারা নির্বিঘ্নে শ্রেণী শিক্ষা গ্রহণ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া আছে। আশা করছি যে 10 ফেব্রুয়ারির মধ্যে এটা সম্ভব হবে। 1957 সালে প্রতিষ্ঠিত হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 91 জন, শিক্ষক আছেন 5 জন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ,
গোপালগঞ্জ। 2.5 কোটি টাকা ব্যয়েও ফেরানো যায়নি পানি প্রবাহ। সাবেক উপজেলা চেয়ারম্যানের দায়সারা খনন কাজে 2 বছর যেতে না যেতেই শুকিয়ে গেছে কিশোরগঞ্জের জোয়ান শাহী হাওরের বুরুলিয়া খাল। বুড়ো মৌসুমের শুরুতেই জমিতে সেচ দিতে না পারায় বিপাকে কয়েক হাজার কৃষক। তবে দ্রুত খালটি পুনর্খননের আশ্বাস কর্তৃপক্ষের। নূর মোহাম্মদের তথ্য ও শফিকুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। মাত্রই শুরু হলো সেচ মৌসুম, অথচ এরই মধ্যেই শুকিয়ে গেছে খালের পানি। বন্ধ বিএডিসির সেচ পাম্পও। এতে হাওরের 5000 হেক্টর বোরো জমি নিয়ে বিপাকে কৃষক। শুষ্ক মৌসুমে বোরো ধানের জমিতে পানি সেচ ও নৌকায় করে ফসল পরিবহনের লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলি উপজেলার জোয়ানশাহী হাওরে 2 বছর আগে খনন করা হয় বুরুলিয়া খাল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে 8 কিলোমিটার খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কৃষকদের অভিযোগ, মেঘনা নদী থেকে খনন করা খালের উৎসমুখ ভরাট রেখেই দায়সারাভাবে খনন কাজ শেষ করেন নিকলি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি কারার শাহরিয়ার তুলিপ। 2 পারে রাখা মাটি খালে পড়লে কিছুদিন পর আবারও ভরাট হয়ে যায়। এতে বড় মৌসুমের শুরুতেই জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পড়তে হয় কৃষকদের। এদিকে বিএডিসির সেচ পাম্প বন্ধ থাকায় ছোট শ্যালো মেশিন দিয়ে খালের মাটি খনন করে সেচ দেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। তো একটু পানি আছে, সামনে করে নাই, একদম শূন্য। হাজার হাজার হেক্টর জমি আমাদের সোয়া লইছে। বাস্তারি না, উঠে মারতারি না, পানি লেগে আমরা ফসল হইতো না, তো ফসল আমার খেয়ে দেয়। এদিকে 5 আগস্টের পর পলাতক থাকায় ঠিকাদার শাহরিয়ার আহমেদ তুলিপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দ্রুত বুরুলিয়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তহবিল থেকে পলি অপসারণ করার মধ্যে তাদের পর্যাপ্ত টাকা আছে। ওরা আশা করতেছে উদ্যোগ নিয়ে সে পলিটা অপসারণ করে এই বুড়ো মৌসুমে সেচের উপযোগী করে তুলবে। 2021-22 অর্থ বছরে খালটি খননে ব্যয় হয় 2 কোটি 61 লাখ টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ছাপিয়ে 34,758 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এই আলু নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজি ঠেকাতে 120 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আধুনিকায়ন করা হচ্ছে হিমাগার ব্যবস্থাপনাও। নাসিরউদ্দিন উজ্জ্বলের ছবি তুলেছেন আবু সাইদ। দিগন্ত জুড়ে আলুর আবাদ দেখে মনে হবে যেন সবুজের গালিচা। জমিতে পানি ছিটানো, কীটনাশক স্প্রে, আগাছা পরিষ্কার নিয়ে কৃষকের ভীষণ ব্যস্ততা এখন। এবছর 34,758 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 10.5 লাখ মেট্রিক টন। একই সঙ্গে জমি থেকে তোলা হচ্ছে আগাম আলু। কৃষকের দাবি, এবার বীজ ও সারের চড়া দরের কারণে বেড়েছে উৎপাদন খরচ। পুঁজির অভাবে আলু সংরক্ষণ না করে জমিতেই বিক্রি করছেন অনেক কৃষক। খুচরা বাজারে 18 টাকা থেকে 20 টাকা আর জমিতে 12 থেকে 13 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। কৃষকের অভিযোগ, এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা সস্তায় আলু কিনে হিমাগারে রেখে চড়া দরে বিক্রি করে ফায়দা লুটে। গেল মৌসুমে সংরক্ষণ করা আলুর দর উঠে 80 থেকে 90 টাকা পর্যন্ত। বেচা লাগে 12 টাকা কেজি, 2 টাকা কেজি, বাজার পাওয়া হইল না, কিছু মরে যাবো। কম দামে কিনে নিয়ে ওরা কোলেস্টোরে জব্দ করে রাখে, পরে হচ্ছে ওরা চড়া দামে বিক্রি করে। মূল যে টাকাটা তারা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, কিন্তু আমরা কৃষকরা আসলে কিছুই পাইতেছি না। দাম বেশিও চাই না, কমও চাই না, আমরা ন্যায্যতা চাই। আমরা কৃষক যখন বাঁচে। কৃষি বিভাগ বলছে, মধ্যস্বত্বভোগীদের এই আগ্রাসন ঠেকাতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 120 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষক এনআইডি দিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করতে পারবে। তবে কোনো ব্যবসায়ীকে আলু সংরক্ষণ করতে হলে লাইসেন্স লাগবে। সংরক্ষণ দলিল হাত বদলের ব্যাপারেও পরিবর্তন আনা হচ্ছে। কোনো কোল্ড স্টোরেজের ব্যবসায়ীরাই কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরে লাইসেন্স করে না। তো ওই ব্যবসায়ীদেরকে আমরা লাইসেন্স দিয়ে আমরা তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। কৃষকের উৎপাদিত আলু কিনে সরকারিভাবে সংরক্ষণ করা যায়। আলু বীজের নিশ্চয়তা বিধানের জন্য বা দাম ঠিক রাখার জন্য আমরা আসলে একটা প্রস্তাবনা দিয়েছি। মুন্সিগঞ্জের সচল 58 হিমাগারের ধারণ ক্ষমতা 5,40,760 মেট্রিক টন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জৌলুস হারাচ্ছে সাভারের ভাকুরতা ইউনিয়নের গয়না গ্রাম।
যে গ্রামের কারিগররা নিখুঁতভাবে তৈরি করেন 50 টাকা থেকে শুরু করে 1000 টাকার অলংকার। তবে দেশে কাঁচামালের যোগান না থাকায় একদিকে দাম বাড়ছে, অন্যদিকে টিকে থাকার লড়াইয়ে মুনাফা কাটছাট করতে বাধ্য হচ্ছেন কারিগর ও ব্যবসায়ীরা। ব্যবসা চাঙ্গা করতে কাঁচামাল আমদানিতে এলসি সহজ করার পাশাপাশি সহজে ব্যাংক ঋণ চান তারা। মোজাফফর হোসেন জয়ের রিপোর্ট। সারাদিন এভাবেই টংটাং শব্দে ধাতুর গায়ে খোদাই করে ব্যস্ত সময় পার করছেন গয়না গ্রামের কারিগররা। বানানো হচ্ছে নারীর সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহারে বাহারি ডিজাইনের সব অলংকার। তামা, রূপা, কাঁসার মতো ধাতব বস্তু গলিয়ে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে ডাইসের কাঠামো ব্যবহার করে এই গয়না বানানো হয়ে থাকে। 50 টাকা থেকে শুরু করে 1000 টাকার অলংকারও রয়েছে এখানে। হাই রেটের আছে, লো রেটের আছে, ভালো কোয়ালিটি আছে। আর এদিকে তো আপনার পাইকারি সেল এদিকে অবশ্যই কম আছে। আগে আমরা নিজেরই সব কিছু তৈরি করতাম, এখন সব ইন্ডিয়ান মাল ঢুইকা সম্পূর্ণ জিনিসটা আমরা করতে পারতেছি না, আর আমরা আমাদের ন্যায্য মূল্য পাচ্ছি না। গরিব মানুষ তো স্বর্ণের দেওয়া সম্ভব না, লাখ 2 টাকা পড়ে যায়। আর এইটাতে গরিব মানুষ যদি পড়ে একবার রেজনেবল প্রাইসের মধ্যে আছে, 1000-2000 এর মধ্যে আপনি এটা সম্পূর্ণ পাওয়া যায়। পাইকার, খুচরা ব্যবসায়ী এখান থেকে গয়না কিনে নিয়ে বিক্রির জন্য ঢাকার বিভিন্ন মার্কেটে সরবরাহ করে থাকেন। এমনকি ক্রেতা ভোক্তারাও সরাসরি এখান থেকে অর্ডার করে বানিয়ে নিয়ে যান গয়না। তবে ব্যবসায়ীরা জানান, দেশের কাঁচামালের যোগান না থাকায় ও দাম বেশি হওয়ায় তারা ব্যবসায় তেমন লাভবান হচ্ছেন না। এই গহনা সমগ্র বাংলাদেশে বিক্রি হয়, বিশেষ করে চকবাজার সবচেয়ে বড় মার্কেট। গয়না শিল্পের সঙ্গে জড়িত শিল্প সমিতির সভাপতি জানান, একসময় এই ব্যবসা করেই তাদের জীবন জীবিকা বেশ ভালো চলত, কিন্তু বর্তমানে এই শিল্পের কাঁচামাল ভারত থেকে আমদানি করতে গিয়ে তাদের ডলার সমস্যায় পড়তে হয়। সেই সঙ্গে ব্যাংকের সহজ কিস্তিতে ঋণ না পাওয়ায় তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমাকে সালফারের সিট লাগে, তামার লাগে, পিতল লাগে, পাইন লাগে, ডাইস লাগে, এগুলি ভারতের থেকে আনতো। এই আমদানি করতে অজুহাত দেখা যায় ডলারের সংকট, কস্টিং বেশি হতে আমাকে মালের দাম বেশি পড়ে। এই মালগুলো তেমন আমরা মজুরি পাই না। আমাদের সরকারের কাছে আবেদন, আমরা যাতে সহজ শর্তে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণগুলো যাতে ব্যাংকের মাধ্যমে পায়। সাভারের ভাকুরতা ইউনিয়নে প্রায় 8 থেকে 10,000 কারিগর এই গয়না শিল্পের সঙ্গে জড়িত। গয়না গ্রাম থেকে বছরে প্রায় 2 কোটি টাকার গয়না বিক্রি হয়ে থাকে। মোজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। এবার যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা বিদেশি শিক্ষার্থীদের তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এর আওতায় বিক্ষোভকারীদের খুঁজে বের করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে সাঁড়াশি অভিযান। স্মরণকালের ব্যাপক ধরপাকড়ে আতঙ্কে দিন পার করছেন দেশটির কাগজপত্রহীন অভিবাসীরা। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার অভিবাসীদের। দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে আতঙ্ক আরও বাড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন এক নির্বাহী আদেশ। এই আদেশে যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী গাজা ইসরায়েলি হামলার পরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিয়েছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে গেল বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের ফলে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনাও দেয়া হয়েছে। মানবাধিকার গোষ্ঠী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন এই পদক্ষেপ বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে এবং তা আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এদিকে মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিল জানিয়েছে, ট্রাম্প যদি এটি বাস্তবায়নের চেষ্টা করেন তবে আদালতে এই আদেশকে চ্যালেঞ্জ করা হবে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয়। এর প্রতিবাদে বিশ্বের অনেক দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও হয় বড় ধরনের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনও অর্জন করেন শিক্ষার্থীরা। আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অনেক প্রতিষ্ঠান। সে সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় গেলে ফুটেজ দেখে এসব বিক্ষোভকারীদের চাকুরি বঞ্চিত সহ গ্রেপ্তার
করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইংলিশ কোচ পিটার বাটলারকে দায়িত্ব থেকে না সরালে অবসরের হুমকি দিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। তার বিরুদ্ধে ফুটবলারদের বডি শেমিং, অসম্মান করা সহ ৬টি অভিযোগ তুলেছে মাসুরা পারভিন, সাবিনা খাতুনরা। প্রায় ২০ ফুটবলারদের একত্রিত হয়ে স্মারকলিপি দেন গণমাধ্যমে। এদিকে এই ঘটনায় ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করে বাফুফে। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের। দিনভর নাটক, গুঞ্জন। সাবজয়ী কোচ পিটার বাটলারের বিপক্ষে কঠোর অবস্থানে যাবেন নারী ফুটবলাররা। দুপুর গড়িয়ে সন্ধ্যা, অবশেষে রাতের অন্ধকারে চিঠি হাতে একদল ফুটবলারের দাবি নিয়ে সামনে আসা। গেল সাফে যে বিভাজনের খবর বেরোয়, এদিনের আন্দোলনেও তার ছাপ। সিনিয়ররা ছিলেন নেতৃত্বে, পেছনের সারিতে দেখা গেছে কয়েকজন অনুজ। অবশ্য তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছেন সেখানে স্বাক্ষর আছে সিনিয়র জুনিয়র মিশেলেই। মোট ৬টি বিষয় প্রাধান্য দিয়ে অভিযোগপত্র লিখেছেন ফুটবলাররা। ১ নম্বর পয়েন্টে ইঙ্গিত করা হয়েছে কেন সাবজয়ের পর পিটার ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেননি এই বিষয়টি। ২ নম্বর পয়েন্টে টেকনিক্যাল সেন্স উল্লেখ করে হাই প্রোফাইল কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবিনারা। ৩ নম্বর পয়েন্ট কনফিউজিং, যেখানে ফুটবলাররাই উল্লেখ করেছেন তারা কোচের কথার জবাব দেননি। সেটা নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন পিটার, এটাই তার সমস্যা। অবশ্য ৪ আর ৫ নম্বর পয়েন্ট বেশ উদ্বেগজনক, যেখানে কোচের বিরুদ্ধে আনা হয়েছে বডি শেমিং, অসম্মান আর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ। এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা ছাড়া উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক আপসেট হয়ে যায়, প্র্যাকটিসে মন বসে। সিন্ডিকেটের কথা উঠতেছে, আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে। বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে সেম করে। কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে সবকিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেইন করছি, বিধায় কিছু আছে সেখানে আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। এদিকে বাফুফের ক্যাম্পে থাকা একাংশ পিটার বাটলারকে বয়কট করলেও জানা গেছে তার অধীনে সকালে জিম সেশন করেছেন ১২ ফুটবলার। যদিও এই বিতর্ক ইস্যু নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ কোচ। ফুটবলারদের দাবি, দেশের নারী ফুটবল এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কোচের কোনো প্রয়োজন নেই। সে জায়গায় যে কাউকেই দায়িত্ব দিলে নাকি ফল চলে আসবে অটোমেটিক। এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে। নারী ফুটবলার ও কোচ ইস্যু সমাধানের চেষ্টা করছে বাফুফে। সভাপতি তাবিথ আওয়াল, দেশে ফিরলে সংকট কেটে যাবে বলে প্রত্যাশা ফুটবলারদের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস ও বর্ডার লাইন নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার জন্য পূর্ব পরিকল্পনা থাকলেও এনএসসি থেকে স্টেডিয়ামটি বুঝে নেয়নি বাফুফে। এদিকে ঘাস ও মাঠের সমস্যা দ্রুতই সমাধানের কথা জানান বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্প পরিচালক। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। গত ৩ মাস আগেও কিন্তু আমি মাঠটা দেখতে এসেছিলাম, তখনও দেখেছি মাঠটা এর চেয়ে একটু ভালো ছিল। এটা শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্ষেত্রেই সম্ভব। ৩ মাস আগেও জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো ছিল। এর মাঝেই চলছে সংস্কার কাজ, নিয়মিত মাঠ পরিচর্যা করছেন গ্রাউন্ডসম্যানরা। তাহলে ৩ মাস পর কেন মাঠ নিয়ে এত অসন্তোষ বাফুফে কর্মকর্তাদের? এক বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে যেন নাটকের শেষ নেই। প্রায় ৫ বছর ধরে চলছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। বিভিন্ন সময়ে প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বেড়েছে সংস্কার ব্যয়ও। ড্রেসিং রুম, গ্রাউন্ড, স্প্রিংকলার সহ অপরিকল্পিত নকশার কারণে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচিত হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির ৩০ তারিখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের, যার জন্য স্টেডিয়াম পরিদর্শনে যায় বাফুফে ও এনএসসির একটি প্রতিনিধি দল। সেখানে বাধে বিপত্তি। মাঠে বারমুডা, ইয়াঙ্গুন ও রয়্যাল বেঙ্গল প্রজাতির ঘাস চেয়েছিল বাফুফে, তবে মাঠে আছে শুধু বারমুডা বা দুর্বা ঘাস। এছাড়া মাঠের বর্ডার লাইন নিয়েও আপত্তি জানায় বাফুফের প্রতিনিধি দল। মাঠের যে অবস্থা দেখলাম, আসলে আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে মাঠের কি কাজ হয়েছে, আমরা ওই নকশাগুলো কিন্তু আমরা নিজেরা
যেটা চেয়েছি। এখন ওদের দেখার পর আমরা আমাদের এক্সপার্ট দিয়ে আমরা ওগুলো চেক করব, চেক করার পর হয়তো আমরা মাসখানিক পরে আরেকটা অবজারভেশনে আসবো, এসে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবো। তবে এখন মাঠ খেলার অত্যন্ত অনুপযোগী। তবে ফেডারেশনের চাওয়া অনুযায়ী দ্রুত সমস্যা সমাধানের কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। 5 মাসের মধ্যে স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রকল্প পরিচালক। মাঠটা একটু আনইভেন আছে আর কি, তো ওইটা আস্তে আস্তে ঠিক করতে হবে আর কি। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান এখনও তাদের কার্যক্রম চালাচ্ছে এবং ঠিকাদার রোলারও আছে, তাদের লেবারও আছে, ঠিকাদারের লোকজনও আছে। একই সাথে এখানে আপনার ঘাসগুলি আর কি, ঘাসের জাতটা যেসব জায়গায় অন্য ধরনের মাঠের উপযোগী না, অন্য ধরনের ঘাস আছে, ওগুলো আস্তে আস্তে তুলে নতুন করে আবার একই সাথে আবার এগুলো করতে হবে আর কি, ঘাস লাগাবে আর কি। প্রজেক্টের মেয়াদ যেহেতু জুন, আমরা আরও কিছু সময় হাতে পাবো, এর মধ্যে আমরা চেষ্টা করব আর একটু ডেভেলপ করার জন্য। শেষবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি বাজেট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মুসল্লির ঢল, ফরজের পর থেকে চলছে বয়ান, কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীর, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। সার্ভিস চার্জ যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং প্রতি বছর বাসা ভাড়া বাড়ানোই যেন নিয়ম, ঢাকা চট্টগ্রামে ভাড়াটিয়াদের জিম্মি, আইন তোয়াক্কা করছেন না বাড়িওয়ালারা, নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।